নমস্কার, JNM নিউজ মিডিয়া থেকে আমি বিকাশ ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবে পথ চলা শুরু করেছি, নানা সমস্যার মধ্যে দিয়ে পথ চলতে হচ্ছে, সবাইকেই হচ্ছে, আমাদেরও হচ্ছে। আজকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে, ভিন্ন মত নিয়ে বা ভিন্ন কোনো প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে এসেছি। দেখুন, সারা ভারতবর্ষে যা কিছু ঘটছে সেগুলো আপনারা সবাই জানতে পারছেন ধীরে ধীরে। আজকাল আমরা যাদেরকে মেন স্ট্রিম মিডিয়া বলি, সেখানে যত না খবর আসছে তার চেয়ে বেশি ইউটিউব চ্যানেলগুলো অনেক কার্যকরী ভূমিকা নিয়েছে। NDTV থেকে শুরু, যখন NDTVতে রাবিশ কুমার বেরিয়ে গেলেন, তিনি নিজেই বেরিয়ে গেলেন, তিনি বললেন এখানে কাজ করা যায় না, এবং তারপরেই দেখা গেল NDTV গৌতম আদানি কিনে নিয়েছে। তারপর থেকে নিউজ মিডিয়ার সম্বন্ধে ধীরে ধীরে দেখা যাচ্ছে মেন স্ট্রিম মিডিয়া ছেড়ে ইউটিউব মিডিয়ার দিকে বা সোশ্যাল সাইটের মিডিয়ার দিকে, সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়ার দিকে মানুষের দৃষ্টিপাত শুরু হয়েছে। তার কারণ, সংবাদপত্র সরকারকে চিরদিন আয়না দেখায়, তারা বিরোধী পক্ষ কণ্ঠস্বরকে তুলে ধরার চেষ্টা করে, তাতে করে সরকারের ভুল ত্রুটি সরকার জানতে পারে এবং বিরোধী পক্ষ সেটা নিয়ে পার্লামেন্টে বা বিধানসভায়, সংসদে তারা আলোচনা করে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার পক্ষ বুঝতে পারে ঠিক কোথায় তাদের ভুল হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় বা দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের জনতা জনার্দন গত 11 বছর ধরে এই মিডিয়ার ব্যাপারে খুবই আশাহত হয়। বারে বারে আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে নেট পরীক্ষার কাজ, পরীক্ষা নিয়ে যে দুর্নীতি সামনে এসেছে, আপনারা দেখেছেন শেয়ার মার্কেটের কেলেঙ্কারি নিয়ে যে দুর্নীতি সামনে এসেছে সেই লোকসভা ভোটের সময়, আপনারা দেখেছেন নানা ব্যাপারে মেন স্ট্রিম মিডিয়া দেখায় না। যখনই যারা মেন স্ট্রিম মিডিয়ার লোকেরা বলে কোথায় এগুলো তো আমরা জানি না, আমি অবাক হয়ে গেলাম। ত্রিপুরার এক সাংবাদিক, তিনি বললেন আমি তো দেখতেই পাইনি, এটা কি বলছেন আপনি? এই যে উত্তরপ্রদেশের সম্বল, সেখানের একটি মসজিদকে কেন্দ্র করে, সেই মসজিদের তলায় নাকি মন্দির পাওয়া গেছে, এবং তাতে নাকি সেই কোর্টও রায়, মহামান্য আদালতও রায় দিয়েছে সেখানকার, যে ওটা এখন জরিপ করা হবে, দেখা হবে। সেই জরিপ করাকে কেন্দ্র করে একটা সংঘর্ষ, সেই সংঘর্ষণে 5 জন মুসলিম যুবক মারা গিয়েছেন। এই দুর্ভাগ্যজনক অধ্যায় ভারতবর্ষের বুকে বারবার ঘটছে। কেন এটা হয়? তো এই পরিপ্রেক্ষিতে বা এই প্রেক্ষাপটে আমরা আজকে একটু নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। এগুলো ঘটছে, আপনারা, আমি যেগুলো বললাম সেগুলো আপনারা দেখছেন, জানতে পারছেন, ধীরে ধীরে জানতে পারছেন, আস্তেই জানতে পারছেন। আমি বলতে আর উল্লেখ করলাম না, মণিপুরে আজকে জাতিদান ভারতবর্ষের মানুষের কাছে একটা কাহিনী হয়ে গেল, ট্র্যাজিক কাহিনী। আপনারা মানে এই আমরা থ্রিলার দেখি টেলিভিশনে, সেরকম থ্রিলিং ঘটনা। সেখানে জাতি দাঙ্গা থামানোই যাচ্ছে না, এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে চুপ, তার দিকে কোনো কথাই শোনা যাচ্ছে না। অতীতেও আমরা দেখেছি এটা হয়েছে, এখনো দেখছি এটা হয়েছে। মহারাষ্ট্র ইলেকশন নিয়ে যা হচ্ছে সেও আপনারা দেখতেই পাচ্ছেন। মহারাষ্ট্রে পাবলিক, জনতা জনার্দন, ভোটটা যারা দেয়, যাদের অধিকার, অনেক নেতাই, সব দলের নেতাই নানা প্রতিশ্রুতি দেন, জনতা জনার্দন কিন্তু তাদের সঠিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জানান
যে সরকার পক্ষ কি ভুল করেছে, বিরোধী পক্ষ কি ভুল করেছে। ভারতবর্ষের গণতন্ত্রের এটাই মজা, এবং ভারতবর্ষের গণতন্ত্র বারবার এই জন্য জীবন্ত হয়েছে। ৭৭ সালের সেই জরুরি অবস্থার কালো দিন, ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা করেছিলেন, তারপরে সেই জরুরি অবস্থার অবসান ঘটে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে আবার ইন্দিরা গান্ধী সেই মানুষের রায় নিয়ে ফিরে এসেছিলেন। এটাই হচ্ছে গণতন্ত্রের মজা, এবং সেখানে কোনো রক্তক্ষয়ী সংগ্রাম হয় না। এক প্রধানমন্ত্রী আরেক প্রধানমন্ত্রীর কাছে আগামী দিনের দেশ চালানো চাবিটা তুলে দেন সহাস্যে। এটাই ভারতবর্ষের গণতন্ত্র। গণতন্ত্রের ভুল আছে, গণতন্ত্রের ঠিক আছে, কিন্তু গণতন্ত্র আছে। গণতন্ত্র আছে বলে ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো আজকে মুখ খোলা শুরু করেছে। এই গণতন্ত্র আছে বলেই শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে যে একটা পক্ষ বারবার তাদেরকে কালিমালিপ্ত করা হচ্ছে, একটা কমিউনিটিকে কালিমালিপ্ত করা হচ্ছে। দেশের উন্নয়ন ভুলে, দেশের শিক্ষা ভুলে, দেশের স্বাস্থ্য ভুলে সেই কালিমালিপ্ত অধ্যায়ে ভারতবর্ষ যাচ্ছে। এটা নাকি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে ভারতবর্ষের স্বাধীনতার অমৃতকাল এও এক দুর্ভাগ্যজনক অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে বলেই আমাদের ধারণা। পশ্চিমবঙ্গে উপনির্বাচন দিয়ে শুরু করে আজকে গত সোমবার 25 তারিখ একটি নতুন অধ্যায় সূচিত হলো। সে অধ্যায়ে অনেক কিছু শুনছিলাম, অনেক ইউটিউব চ্যানেলগুলো বলছিল যে সেখানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির দ্বন্দ্ব চলছে, তার একটা পক্ষ অন্যের একটা পক্ষ, এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। অনেকেই অনেক আলোচনা করছে, কিছু কিছু মিডিয়া, ইউটিউব মিডিয়াও ভাবছিল যে এই দ্বন্দ্বটাকে চালিয়ে তাদের টিআরপি বাড়বে, তাদের এতে বাড়বে। কিন্তু দেখা গেল টিআরপি বাড়বে, তাদের ইউএসপি বাড়বে। এটাই সেই সব মিডিয়া এবং কিছু বাম ঘেঁষা মিডিয়া এটা ভীষণভাবে প্রচার করেছে যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির একটা দ্বন্দ্ব আছে, একটা গ্রুপ আছে, ওনার গ্রুপ এনার গ্রুপ। কিন্তু 25 তারিখে দেখা গেল সেই অভিষেক ব্যানার্জিকে পাশে বসিয়ে মমতা ব্যানার্জি 2026 সালে যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে তার সমস্ত খসড়া তিনি বানিয়ে ফেললেন, এবং সেখানে তিনি তার পুরনো সহকর্মী খুব যে কাউকে কিছু ছেঁটে ফেলেছেন, বদলে ফেলেছেন তা নয়। দেখা গেল পুরনোদের তিনি দায়িত্ব দিলেন এবং নতুনদের সংমিশ্রণে একটা উজ্জীবিত তৃণমূল তিনি বাংলার মানুষের সামনে উপস্থাপিত করতে চাইলেন। তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সংগ্রাম, তার জীবন, সেই সব সংগ্রাম যারা আমরা দেখেছি তারা কিন্তু নিজের চোখে প্রত্যক্ষ করেছে। যেদিন উনি হাজরা মোড়ে তার মাথায় লাঠি মারা হলো, এই সামান্য মানুষও সেদিন একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম, তার সাথে ছিলাম না। আমরা খিদিরপুর থেকে হেঁটে সেদিন হাজরা মোড়ে ছিলাম। আমরা কিন্তু পালিয়েছি, আমরা কিন্তু তার পাশে গিয়ে দাঁড়াতে পারিনি, কিন্তু তার সমর্থনে দাঁড়িয়েছিলাম, তার মিছিলের সমর্থনে। তাই আমরা দূরে ছিলাম। কাছে যাওয়া হয়তো উচিত ছিল, কিন্তু আমরা আমাদের যে অভিভাবকদের সঙ্গে গিয়েছিলাম তারাও পালাতে বললো, আমরাও পালালাম, এবং তার মাথায় দমাদ্দম লাঠি। এই যে সংগ্রাম, এই যে লড়াই, তারপরে সিঙ্গুর আন্দোলন, সেই সিঙ্গুর আন্দোলনের যে 26 দিন অনশন, সেখানে দিনের একটা সময়, বেশিরভাগটাই রাতের দিকে যেতাম, চুপ করে বসে থাকতাম, দেখতাম। এই যে লড়াই, এই সংগ্রাম, আজকে নবীন প্রজন্ম যারা 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যারা এই সংগ্রামের কথা, যারা এই লড়াইয়ের কথা কিন্তু জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তাদের সব শাখাকে, তার দলের সব শাখা, হ্যাঁ এটা মমতা ব্যানার্জির দল, নিশ্চয়ই মমতা ব্যানার্জির দলে মমতা ব্যানার্জি সব, এটাই কিন্তু প্রমাণ হয়ে গেল। মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেস এখনো অচল। তাই তিনি নতুন লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন। বঞ্চিত নিপীড়িত মানুষের স্বার্থে তৃণমূল যেন আগামী আরো কয়েক বছর কাজ করতে পারে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই, এটা তৃণমূলের বহু নেতাই বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, কিন্তু দলনেত্রীই একমাত্র কথা, একমাত্র অবলম্বন।
এছাড়া আর অন্য কিছু নয়। সেখানে কোনো গ্রুপ নেই, কোনো লড়াই নেই। আমরা অনেকেই একটু আশ্চর্য হয়ে গেছিলাম আরজিকর কাণ্ডের পর। কেন আশ্চর্য হয়েছিলাম? যে আরজিকর কাণ্ডের পর আমাদের মনে হচ্ছিল তৃণমূল কংগ্রেস অনেক নিয়মান। তাদের দুজন নেতা, শান্তনু সেন যিনি এমপি ছিলেন, ডাক্তার শান্তনু সেন, সুধেন্দু শেখর রায়, অদ্ভুতভাবে তৃণমূলের কার্যকরী সমিতি বা কর্মসমিতি যাই বলে, জাতীয় কর্মসমিতি যাই বলা হোক না কেন, সেখানে সুধেন্দু শেখর রায় কিন্তু বাদ পড়লেন। সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তায় নেমে তৃণমূলের আর সবাইকে চুপ করতে বলে একমাত্র কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের মানে কুণাল ঘোষ যেভাবে সেই বিক্ষোভ সামলেছেন, আন্দোলন করেছেন, সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, তার বলার অপেক্ষা রাখে না। এবং তার জন্য আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এই বিক্ষোভ আন্দোলনকে সামলে দিয়ে মানুষের স্বার্থেই কাজ করেছেন। এইটুকু বলেই আজকে শেষ করছি। এইটুকু বলেই আজকের অনুষ্ঠান শেষ করছি। ফিরে আসব নতুন কোনো প্রেক্ষাপট নিয়ে, নতুন কোনো পরিস্থিতি নিয়ে। তৃণমূল কংগ্রেসে মমতাই সব, এইটুকুই বলার ছিল, বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।